বুঝতেই পারছেন জোর কদমে রিহার্সাল চলছে, কারণ মাঝে আর মাত্র একটা দিন, তারপরে বিড়লা সভাঘরে ঠিক সন্ধে 6:30টায় রয়েছে রাগ হাসাল। আসতে চলেছে রাগ হাসাল এবং নামটা শুনেই খানিকটা আন্দাজ করা যাচ্ছে যে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ভরপুর সন্ধে, এবং সেই সন্ধেতে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। কারণ এই রাগ হাসালের যারা তারকা তারা হলেন অন্বেষা এবং সেই সঙ্গে ইন্দ্রায়ুধ মজুমদার। আপনারা দুজনকেই ভীষণ চেনেন, তাই নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছু নেই। তাদেরই নতুন অনুষ্ঠান রাগ হাসাল আসতে চলেছে একেবারেই রবিবার, অর্থাৎ 31শে মে। অনেক স্বাগত দা ওয়ালে তোমাদের দুজনকেই। আচ্ছা, এই অনুষ্ঠানটা কি ভেবে মানে আসতে চলে, মানে কি কোন ভাবনা থেকে তৈরি হচ্ছে? রাগ এবং গজলের কথোপকথন। রাগ এবং রাগ বেসড গজল এত পপুলার, এত রাগ বেসড গজলস আছে, তাদের মধ্যে ডায়লগস কিভাবে হচ্ছে, তাদের মাধ্যম, ডায়লগের মাধ্যম অন্বেষা, আমি এবং আমাদের মিউজিশিয়ানস ব্রিলিয়েন্ট অ্যাকম্পানিস দেবজিৎ প্রতিতুণ্ডী তবলায়, রূপক দে গিটারে এবং দেবাশিস অধিকারী হারমোনিয়ামে। তো আমরা 5 জনে মিলে রাগ এবং গজলের পথে একসঙ্গে চলবো। সুতরাং মানে এই গোটা অনুষ্ঠানের তারকা শুধু তোমরা দুজন নও, আরও তোমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানস রয়েছেন তারা প্রত্যেকে। অবশ্যই আমরা প্রত্যেকের সঙ্গেই আলাপ করবো, তবে তার আগে একটু অন্বেষার কাছে আসি। অন্বেষা, এই প্রপোজালটা তুমি পেলে নাকি প্রপোজালটা তুমি দিলে? আমি পেলাম প্রথমটা, তো থ্যাঙ্কস টু ইন্দ্রায়ুধ। মানে আমাদের পরিচয় দীর্ঘদিন, মানে মিউজিশিয়ানস আমরা আর্টিস্ট হিসেবে দুজনকে চিনতাম। দেয়ার হ্যাজ অলওয়েজ বিন আ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড অবভিয়াসলি একটা অন্যরকম রিগার্ডস চলে আসে when I think of the lineage that he carries. কিন্তু সেটার পাশাপাশি যখন আমি ওর সঙ্গে কোলাবোরেট করার সুযোগ পেলাম রাগ হাসালের মাধ্যমে, এর আগেও আমরা রাগ হাসালের একটা অনুষ্ঠান করেছি বম্বেতে, NMCC-তে। তো তার আগের ঠিক 8টা দিয়ে রিহার্সাল যখন থেকে শুরু হলো, তখন আমরা অ্যাকচুয়ালি দুজনকে যে অ্যাকচুয়ালি মিউজিশিয়ান হিসেবে যেটা পরিচয়, সেটা তখন থেকে শুরু হয়। তো সেটা আমি খুব এনজয় করেছি, এখনও এনজয় করি। দিন দিন আরও যত কাজ করছি তালমেলটা আরও বেশি বাড়ছে, যেটা খুব স্বাভাবিক। সময়ের সাথে প্র্যাকটিসের সাথে আরও বেশি পারফেকশন আসে, তো সেটা ভালো লাগছে। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে যারা আছে, হয়তো পোস্টারে আমাদের দুজনের মুখটা দেখা যাচ্ছে, বাট প্রত্যেকেই ইকুয়ালি সিগনিফিকেন্ট এখানে। আমি নাম অলরেডি বলে দিয়েছে, তাই আই ওয়ন্ট রিআইটারেট ইট, কিন্তু শ্রোতা বন্ধুদের এটুকুই বলবো, আমরা 5 জন মিউজিশিয়ান আপনাদেরকে এমন একটা সন্ধে উপহার দিতে চলেছি যেখানে রাগের ভারতীয় রাগ সঙ্গীতের নির্যাস তো অবশ্যই আপনারা পাবেন, তার সাথে সাথে গজল আই থিঙ্ক ইজ মোর অ্যাবাউট পোয়েট্রি, সেই জায়গাটাকেও আমরা ধরবার চেষ্টা করব। এই যে মানে এত একটা টাফ, আমাদের কাছে সবসময় মনে হয় দূর থেকে, শুধুমাত্র আমরা যারা শ্রোতা তাদের কাছে মনে হয় যে উচ্চাঙ্গ সঙ্গীতটা, রাগ গজল সবটাই একটা ভীষণ কঠিন শক্ত জিনিস বা শক্ত শিল্প। তো সেক্ষেত্রে রিহার্সালটাও কি সেই কারণে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, বা অনেক দিন থেকে শুরু হয়েছে সেই প্রিপারেশন? আমরা মানে যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনে তারা অ্যাকচুয়ালি মেলাতে পারে না যে আমরা এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, বা ও গজল গায়, ও প্রচণ্ড পপুলার প্লেব্যাক সিঙ্গার। কিন্তু আমরা সবসময় ইয়ার্কি ফাজলামি সবসময় চলে, কিন্তু সেটা আমাদের এই কেমিস্ট্রির আঠা। ওই আঠাটা হচ্ছে এই ইয়ার্কিটা, ওই আঠাটা, ওই মজাটা, একে অপরকে বোঝা, একে অপরেরকে আরও তুলে ধরা, তার যে জিনিসগুলো তার বেটার, সেইগুলোকে আমি এমনভাবে প্রেজেন্ট করব, বা আমি এমন জায়গায় নিয়ে যাব যাতে ওর প্রত্যেকের বেটার পয়েন্টগুলো, বেটার ইউএসপিগুলো উপস্থাপনা আরও সহজে করতে পারে। সেটা আমাদের প্রত্যেকে, এই যে ক্যামেরাডারিটা, এটা আমরা সকলেই পছন্দ করি, এবং সেটাই হচ্ছে রাগ হাসালে। সবসময় আগেও হয়েছে, এবারও হবে, ভবিষ্যতেও হবে সেরকমভাবে। বিষয়টা হচ্ছে যে মানে রাগ আশ্রয়ী গান মানেই সেখানে একটা গুরুগম্ভীর বিষয়। ব্যাপারটা কি তাই? মানে ব্যাপারটা কি তাই সত্যি সত্যি? না, একেবারে তা কিন্তু নয়। মানে এটা মানে অনেকের মনে হতে পারে, মানে আই হ্যাভ কাম অ্যাক্রস মেনি ইয়াং লিসনার্স যাদের মুখে শুনে আমার একটু দুঃখই হয়েছে, কারণ আমি নিজে
অলদো আই এম প্রিডমিনেন্টলি নোন ইন দ্য লাইট মিউজিক ডোমেন, কিন্তু আমি তো এই গান বাজনাটা শিখে বড় হয়েছি, এটার মধ্যে বড় হয়েছি, তাই একটা আমার আত্মিক যোগাযোগ আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে। তো ইয়াং ছেলেমেয়েদের মুখে যখন শুনেছি, মানে অনেক বছর আগের কথা যদিও, এখন অনেকে আবার ইন্টারেস্ট নিচ্ছে যে মানে ইট ইজ নট ভেরি অ্যাপ্রোচেবল, মানে ভীষণ কঠিন, যেটা তোমার মুখেও আজকে বহুদিন পর শুনলাম। তো এটা শুনে আমার একটু খারাপই লেগেছে, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। কারণ এটা যে সবসময় এনজয় করতে গেলে বা এটার মজা নিতে গেলে, যে কোনো জনরাই তাই, যে সেটার মজা নিতে গেলে যে সবসময় সেটাই এক্সপার্ট হতে হবে তা কিন্তু নয়। কেউ ধরো জ্যাজ মিউজিক ভালোবাসে, তাকে কি জ্যাজে ট্রেনিং নিতে হয়? তার তো সেই টেস্টটা ডেভেলপ করতে হয়, এবং টেস্ট আই থিঙ্ক মানে অ্যাকোয়ার করলে টেস্ট ডেভেলপ করে। ইটস জাস্ট লাইক ফুড। তুমি একদম ইয়াং লিসনার্সদের কথা বলছিলে, আমি একটু এনজয় ইউথের কাছে আসি, যে ইয়াং লিসনার্সরা কি সত্যি এবার এই উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে আস্তে আস্তে ঝুঁকছে, নাকি তাদের সেই একটা ওই যে যেমনটা বললাম যে একটা ব্যারিয়ার রয়েছে, যে এটাকে এনজয় করতে পারছে না বা এই মিউজিকের দিকে ঝুঁকতে পারছে না এখনো পর্যন্ত? তুমি নিজে তো এই মিউজিক করো, সেক্ষেত্রে তোমার কি মনে হয়? স্পেশালি গত 10 বছরে আমি কি 12 বছরে দেখছি, আমি সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বিভিন্ন শহরে পারফর্ম করি নিয়মিত, তাতে সবসময় আমরা দেখতে পাই একটা ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ দ্য ইয়াং ক্রাউড। ইয়াং বলতে কত, 40-42-এর নিচের যে বয়সটি। সুতরাং আর মানে এই নয় যে 42 পেরিয়ে গেলে মানে বুড়ো, তা নয়। যাই হোক, একটা মোটামুটি ধরা হয়। অ্যাকচুয়ালি ও এখন ম্যানেজ করছে, বাট সেটাই মিন করেছে। এই আরকিটা সবসময় চলতে থাকে আমাদের, স্টেজেও থাকবে, চোখে চোখে আমরা সবসময় সবার সাথে এরকমভাবেই কথা বলি। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা থাকলে বোধহয় মানে অনুষ্ঠানটা আরো বেশি প্রাণ পাবে। অ্যাবসলিউটলি। কিন্তু খুব গম্ভীর জিনিস আমরা গাইছি, কিছু গজলের কিছু কথা এমনভাবে হয়, এবং সেটা যখন আমরা প্রেজেন্ট করি, আমাদের কিছু ইনস্টেন্স অ্যানেকডোটস আছে যেটার জন্য আমরা হাসি সামলাতে পারি না, অনেক সময় আছে, সবসময় চলছে। যাই হোক, যেটা বলছিলাম যে ইয়াং পপুলেশনটা এখন এত বেশি করে আমরা দেখতে পাই সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। এটার কিছুটা না, বেশ কিছুটা কার্টসি সোশ্যাল মিডিয়া, বাকিটার কার্টসি হচ্ছে এভরিবডি is more keen or is more open to explore new tastes. মানে আজ থেকে 30 বছর আগে ভারতে কেউ সুশি খাবে এটা কিন্তু ভাবতে পারতো না। সুশি কিন্তু বানানো ভীষণ কঠিন, সুশি খেয়ে এনজয় করা সেটাও কিন্তু কঠিন সাধারণ মানুষের কাছে। মানে এগরোল যারা খেতে সবসময় ভালোবাসে, সে কিন্তু সবসময় প্রথমেই সুশি খেয়ে পছন্দ করবে তা নয়, কিন্তু সুশিটা কিন্তু হয়। এখনকার অধিকাংশ লোক আমরা কিন্তু ব্ল্যাক কফির টেস্টটা মুখে পেয়ে গেছি। সুতরাং ব্ল্যাক কফি কিন্তু ইজ নট সামথিং যে সবাই দুম করে প্রচণ্ড অ্যাকনলেজ করবে বা খুব ভালো লাগবে খেতে। ফার্স্ট ফ্লাশ চা, সেকেন্ড ফ্লাশ চা চিনি ছাড়া কজন পছন্দ করতো আগে, কিন্তু এটা পছন্দ করছে। এই লাইকস, এই টেস্ট প্রেফারেন্সেস বাড়ছে, আরও ওয়াইড হচ্ছে সকলের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। সেই জন্য প্রত্যেকে ইজ মোর কিন অন এক্সপ্লোরিং নিউয়ার স্টাফ। একদম ঠিক কথা বললে। শিল্পীদের সেই কনফিডেন্সটা থাকা উচিত, যদি সে তার ক্রাফটটাকে নিয়ে মানে প্রতিদিন সেটা সে শিখছে, বা যদি ফরএভার কেউ স্টুডেন্ট হয়, সে তো প্রতিদিন কিছু না কিছু শেখে। তো শিল্পীদের সেই কনফিডেন্সটা থাকা উচিত, যেটা ও বললো, ভেরি রাইটলি সেড, টোটালি অ্যাগ্রি উইথ হিম। আমি ওই জিনিসটাকেই রিপিট করছি যে মানে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলে একটা জিনিস আছে, টেস্ট কিন্তু সেটার মাধ্যমেও ডেভেলপ হয়। যে পপুলার কালচারে মানুষ যে জিনিসগুলো রেগুলার কনজিউম করছে, সেটার মধ্যে আমি শিল্পী হিসেবে মানুষকে মানে সোশ্যাল মিডিয়ায় কী দিচ্ছি রেগুলার, তো সেটাও তো তাদের কনজামশনের মধ্যে, তাদের ডায়েটের মধ্যে, তাই না? তাদের মেন্টাল ডায়েটে আমি কিভাবে কন্ট্রিবিউট করছি, তো কোনো না কোনোভাবে it is also our responsibility as artists to contribute to popular culture and mass media in a way যে সেটা তাদের মনে হয় যে হ্যাঁ এটাও তো করে শোনা যেতে পারে, এটাও তো এমন কিছু ডিফিকাল্ট কিছু না। সো ইটস লাইক দ্যাট। ঠিক। এরপরে অন্বেষা, তুমি বলো যে তোমার পরবর্তী আর কি কাজ আছে, বা এই কাজ তো থাকবেই, কিন্তু পরবর্তীতে আর কি প্ল্যানিং রয়েছে? আর সেই সঙ্গে এটাও বলো যে এই যে নতুন একটা কাজ আসছে, এই সময়ে যে পরিমাণ রিহার্সাল চলছে, সারা বছর কি এই রকম রেয়াজের থাকে? রেগুলারলি এরকম রেয়াজ করা হয় না? রিহার্সালে এসে তো গানগুলো গাইছি, সেটা তো রেয়াজ নয়। রেয়াজটা আমার কাছে খুব পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, খুব প্রাইভেট, মানে সেটা আমি নিজে বন্ধ ঘরে করতেই পছন্দ করি, যেখানে রেগুলারলি চলে।
হ্যাঁ, রেগুলারলি চলে। মাঝে মাঝে খুব, যখন ধরো খুব শোয়ের সিজন, খুব গলায় চাপ পড়ছে, তখন ফিজিক্যাল রেয়াজটা একটু গ্যাপ দিয়ে, গলাকে রেস্ট দিয়ে, তখন সেটা ব্যালেন্স আউট করে নিতে হয়। মানে সেটা তখন তার মধ্যে যদি আমি রেয়াজ করি, বাট আই উইল নেভার গিভ দিস অ্যাডভাইস টু ইয়াংস্টার্স। তারা এটা ভুল একটা মিসকনস্ট্রিউড হতে পারে যে আমি হয়তো বলছি যে না রেয়াজ করো না, বা এরকম নয় ব্যাপারটা। রেয়াজ অবশ্যই দরকার, ইট শুড বি ম্যান্ডেটরি ফর পারফর্মার্স, কিন্তু একটা ব্যালেন্স। কারণ আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় যে আমি রোজ বসলে রেয়াজেরও তো একটা কন্টেন্ট দরকার হয়, অ্যান্ড টু বি এবল টু ফাইন্ড দ্যাট কন্টেন্ট, টু স্কাউট দ্যাট কন্টেন্ট, আই নিড ইন্সপিরেশন। কারণ আমি নিজেও কম্পোজার, আমি কম্পোজ করি বলে আমার ইন্সপিরেশনের প্রয়োজন হয়। তাই আমি কোনো দিন আমার বোর লাগলে আমি রেয়াজ করি না, এবং এটা আমি অনেস্টলি স্বীকার করছি আজকে। সেটা বোধহয় তোমার পুঁজি কোথাও একটা। আমার ক্ষেত্রে ওয়ার্ক করে, তাই বলে আমি যদি মাসের পর মাস এখন বলি যে আমি রেয়াজ করবো না, তাহলে সেটা উইল রিফ্লেক্ট ইন মাই পারফরমেন্স, ইন মাই ইমপারফেকশনস। ট্রু। আর তোমার ক্ষেত্রে? রেওয়াজ আমার বাড়ির পরিবেশের জন্য। আমি একটা জিনিস, কিন্তু আমি একটু থামালাম, আমি রিহার্সালে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন বাবা ছিলেন বসে, পণ্ডিতজি ছিলেন বসে, সেই সময়টাতে চলে যাওয়ার পর তুমি একটা কথা বললে যে বাবা যতক্ষণ ফ্লোরে থাকেন ততক্ষণ আমি একটুখানি ডিস্টার্ব থাকি, নড়বড়ে থাকে। বাবা যখনই সেখান থেকে ফ্লোর ছেড়ে যখন চলে যান, তখন আবার তুমি ফর্মে ফিরে আসো। এটা কি ঠিক? মানে ব্যাপারটা হচ্ছে, মানে হতে পারেন উনি আমার বাবা, কিন্তু উনি এই সাবজেক্টটায় তো একটা হার্ভার্ড বা কেমব্রিজের থেকে কম নন। সুতরাং উনি পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, উনি যখন আছেন আর আমি শরৎ বাজাচ্ছি, হতে পারেন উনি আমার বাবা। ঝগড়া আমি সবসময় করি আমার বাবা মায়ের সাথে, সবসময় মতবিরোধ হচ্ছে, এটাই আমাদের কেমিস্ট্রি, যে এইটা পছন্দ ওটা পছন্দ না, ওটা সবসময় আছে, এবং সেটা খুব হেলদি একটা আমাদের অ্যাসোসিয়েশন, আলোচনা। এটা ক্রিটিসাইজ, এটা ক্রিটিক করি আমরা সবাই আমার নিজেদের মধ্যে। কিন্তু বাবা যখনই থাকে আমি জানি এ বাবা, মানে আমি কি বাজাচ্ছি, এখানে পণ্ডিত তেজেন্দ্রনাথ মজুমদার বসে আছেন, এরমভাবে তাকিয়ে আছেন। সুতরাং এটা সবসময় হয়। এটা আমি বিভিন্ন ইন্টারভিউতে আগেও বলেছি, আমার যত কাছের লোক আছে সবাইকে বলেছি, প্লিজ আমার মানে বাবার যদি একটু সাইডে হয়, আড়াল হয়, তাহলে একটুখানি ভালো করে একটু ঠিকঠাকভাবে বাজাতে পারি। কিন্তু হ্যাঁ, এবার সুতরাং আমি সেটাই তখন বললাম যে বাবা যখন ছিলেন, যে যে জিনিসগুলো হাত থেকে বেরোচ্ছিল, বাবা যেই নিচে চলে গেলেন, একটা অন্য কাজে উনি গেলেন এক্ষুনি, সুতরাং তারপরে নিজেরাও শুনলেন যে কীরকম হয়। সুতরাং এটা খুব মজার একটা কেমিস্ট্রি বাবার আর আমার। ঠিক পরীক্ষার সময় ওই টিচার যদি পরীক্ষার খাতার দিকে তাকিয়ে থাকতেন, অনেক স্টুডেন্টেরও বোধহয় এরকম অবস্থা। কঠিন, হ্যাঁ? আমার মনে হয় ওর পজিশনটা এখানে তার থেকেও কঠিন, খুব টাইসি পজিশন, একটা মারাত্মক ব্যাপার। মানে তেজেন কাকু বসে আছে, শরৎটা সরে গেলে উনি আমার বাবা, শরৎটা আমাদের কারুর হাতে বা কোনো গান বাজনা চললেও উনি আমার গুরু, তখন কিন্তু উনি আমার বাবা নন। সুতরাং আমি যাই করি, আমাকে ওই সম্মানটা, একটা ইমেন্স রেসপেক্ট তো আছে ফর হিজ ক্রাফট, ফর হিজ হোয়াট এভার হি হ্যাজ ডান ইন হিজ লাইফ। তো সেইটা সবসময় ফোরফ্রন্টে থাকে। শুধু আমার না, বাবার ছাত্ররা, অন্যান্য যারা রয়েছে তাদেরও অধিকাংশ এরকমই একটা হয়। এই যে অনুষ্ঠানটা আসছে, তাতে ওনার কন্ট্রিবিউশন তো পুরোপুরি রয়েছে নিশ্চয়ই। বাবা আজকে প্রথম শুনলেন কিছু কয়েকটা আমাদের জিনিস, এবং তাতে ওনার প্রচণ্ড ভ্যালুয়েবল কয়েকটি ফিডব্যাক দিলেন, যেগুলো আমাদের খুব কাজে লাগবে। সুতরাং সেটা কি ফিডব্যাক দিলেন সেটা বলবো না, কিন্তু ওটা আমরা বাজিয়ে বা গেয়ে শোনাবো ওদিনকে। আচ্ছা, আমার কোথাও একটা মনে হয় যে মানে অনেকেই এটাও বলতে শুনেছি, আমি ইয়াং লিসনার্সের কথা যেমন বলছিলাম, এটাও অনেককে বলতে শুনেছি যে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে গেলে তার মানে যারা শোনেন তাদেরও একটু শিক্ষিত হতে হয়। এটা কি সত্যি? একটু হলে বেশি আনন্দ পাওয়া যায় শুনে, কিন্তু হতেই হবে এমনটা নয়। টেস্ট ডেভেলপ করা যায়, আমার মনে হয় ইচ্ছে থাকতে হয়। কারণ সোশ্যাল মিডিয়ার ভালো যেমনি দিক আছে, যেগুলো ভালো দিকগুলো বলছিল, সোশ্যাল মিডিয়ার বেশ কিছু খারাপ দিক আছে, যেগুলো আমরা এখনকার যারা শিল্পী তারা যেহেতু আমাদেরকে, ইটস অলসো আ প্ল্যাটফর্ম উইচ ইজ ইনএভিটেবল ফর আস, উই হ্যাভ টু ইউজ ইট ফর টু কিপ আওয়ার ব্র্যান্ডস অ্যালাইভ। তো সেই কারণে আমাদের খুব একটা চয়েস নেই, মানে যারা শিল্পী তাদের। তো সেই কারণে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক ইজ আ জনরা যেটাতে একটু ধৈর্য ডিমান্ড করে ইটসেলফ। কারণ ধরুন ও আজকে একটা রাগ বাজাচ্ছে, আজকে তো এটা ধরুন ও সোলো রিসাইটাল নয়, ধরুন আমি একটা ওর কনসার্ট শুনতে গেছি, আজ আমার যদি
আমি যদি খুব রিল কালচারে অভ্যস্ত হই তাহলে তো আমি ওর আলাপ করতে করতে সেটার মধ্যে আমি বোর হয়ে যাবো, কি বাজাচ্ছে, কেন বাজাচ্ছে। মানে এই জন্য মানে শিক্ষিত অডিয়েন্সের খুব দরকার, মানে এই কনটেক্সটে। না আমার অ্যানালজি বলছি, আমাদের বাঙালিরা আমরা যেমন তেতো দিয়ে খাওয়া শুরু করি, তারপরে একটা সবজি ডাল পদে যাই, তারপরে আমরা আমিষ পদটায় যাই, শেষ করি চাটনি দিয়ে। আমি যদি একটি কোনো জাপানিজকে বা একটি কোনো রাশিয়ানকে এনে এই ফরমেশনে এই অর্ডারে খাবারটা দিই, ওরা কিন্তু ওটা ভাবতে পারবে না, কারণ ওদের সেটাই অভ্যস্ত না। ওরা হচ্ছে প্ল্যাটার সিস্টেমে অভ্যস্ত, সব কিছু একসঙ্গে নিয়ে অভ্যস্ত। সুতরাং আমি যখন আমাদের খাবার খাওয়াচ্ছি, তার মানে তো এই নয় যে আমাদের খাবার খারাপ ওদের খাবার ভালো, বা ওদের খাবার খারাপ আমাদের খাবার ভালো, ওরা খেতে জানে না, সেটা তো নয়। যে যেটাতে অভ্যস্ত, কিন্তু আমি যদি সেই ভাবে তাদেরকে অভ্যেস করাতে চেষ্টা করতে পারি, বা সেই স্বাদটা তাদের মুখে তুলে দিতে পারি, সেই রুচিটা ডেভেলপ করাতে পারি, তাহলে ওরা কিন্তু অলওয়েজ দে উইল অ্যাডমায়ার বাঙালি খাবার। ইন্ডিয়ান ফুড কখনো কিন্তু বিদেশে আগে এরকমভাবে পপুলার ছিল না, কারণ মশলা প্রচণ্ড লাগতো। কিন্তু আস্তে আস্তে তো টেস্ট ডেভেলপ করেছে, ঠিক যেমন সুশি আমরা আয়ত্ত করেছি, ব্ল্যাক কফি আমরা এখন হেভি প্রচুর খাচ্ছি। ব্ল্যাক কফি কেউ খেত না আজ থেকে 30 বছর আগে, কি তেতো বাবা ওরকম বলতো, এই সেমভাবে একই জিনিস। সুতরাং এটা জাস্ট একটা টেস্ট ডেভেলপ করা, এবং সেটা খুব একটা বেশি দিন লাগে না। একটা বাজনা বা একটা গানের রিসাইটাল আমরা শুনতে গেলাম, একদিন গেলাম, বোর হলাম, হতেই পারি, নাও হতে পারি, অনেক সময় প্রচণ্ড ভালো লেগে গেল, হতেই পারে। আবার পরের দিন, আচ্ছা ঠিক আছে আজকে পরের দিন আবার গেলাম, থার্ড দিন ফোর্থ টাইম থেকে ওই হ্যাংটা যখন চলে আসবে তখন আর ওটা থেকে বেরোতে পারবো না। সেটা আমি অজস্র ইয়াংস্টার্সদের মধ্যে দেখি সারা ভারতবর্ষ জুড়ে, যারা বিদেশে রয়েছে, এবং বিদেশিরা তো মানে পাগলের মতো পছন্দ করে আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীত। ঠিক। আর যারা শাস্ত্রীয় সঙ্গীত গান, যেমন আমি তোমার কথাই যদি বলি, তুমি তো সব ধরনের জনরার গান গাও, এবং সফট মিউজিকের জন্য আরও বেশি করে মানুষ তোমার এটা জানে, পপুলারিটিটা আরও বেশি। সেক্ষেত্রে এটা কি কখনো মনে হয়েছে, বা তোমার যারা গুরুরা তারা কখনো বলেছেন যে শাস্ত্রীয় সঙ্গীত গাইলে, তার বাইরে অন্য কোনো গান গাইলে কোথাও গিয়ে জাত খোয়া যায়? আমার গুরুরা তো বলেননি এরকম কথা, আমি লাকি। না কি কেউ মানে এইরকম কি কোনো কথার চল রয়েছে? না, মানে এরকম আমাকে ফেস করতে হয়নি, কারণ আই ফিল ভেরি প্রিভিলেজড যে মানে আমি এই দিকের মানুষজন যারা শুধুমাত্র এই গান বাজনাটাই সারা জীবন করেছেন, স্টলওয়ার্ডস মানুষরা এই ফিল্ডেরও, তাদেরও আশীর্বাদটা আমি পেয়েছি বা পেয়ে থাকি, তাদেরও খুব স্নেহধন্য আমি। এরকম অনেকেই রয়েছে। তো তার মধ্যে একজনের বাড়িতে আজকে আমি বসে আছি, তো সেই জন্য আই ফিল ভেরি লাকি। ওনাদের ভালোবাসা পাই বা ওনাদের এনকারেজমেন্ট পাই। কতটা আমি এই সাবজেক্টটা করতে পারি জানি না, শেখার তো কোনো শেষ নেই, বাট আমি এই সাবজেক্টটার সঙ্গে ঘর করে খুব আনন্দ পাই। দ্যাট ইজ ভেরি স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স ফর মি। আমি সেটা এনজয় করি, এবং সেটাতে এখন আমার কোনো দিনই, আমাকে যখন ডোভারলেনে গাইতে ডাকলো, কোনো দিনই আমার ওরকম একটা মাইন্ডসেট ছিল না যে অত এস্টিমড একটা মঞ্চ যেখানে ওরম লেজেন্ডসরা পারফর্ম করেন, তাবর মানুষরা, সেখানে আমি গিয়ে বসাটাই একটা নার্ভের ব্যাপার, খুব আননার্ভিং ব্যাপার। তো তারপরে এখন নানান কনফারেন্সে ডাক পাই যখন, সেটা ভালো লাগে, মানুষ ভালোবাসছে আমার এই দিকটাকেও। বাট আমি আমার সিনিয়রদের থেকে এটা আমাকে ফেস করতে হয়নি। বাট ওভারঅল দেয়ার ইজ ডিফারেন্স ইন মাইন্ডসেট, মানে এটা আমাকে ফেস করতে হয়নি। বাট ওভারঅল আমি দেখেছি একটা কিছু ক্লাসিক্যাল ফিল্ডের মানুষজন তারা হয়তো অতটা বেশি অ্যাকসেপ্টিং নন অফ লাইট মিউজিক অ্যাজ আ জনরা। ঠিক। তোমাকে আমার একটা অন্যরকম প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেকে অনেক সময় তোমাকে শ্রেয়া ঘোষালের সঙ্গে তুলনা করে। এই বিষয়টা কি তুমি জানো, কিংবা জানলেও এটা কি তুমি পজিটিভলি নাও, নাকি তোমার ভালো লাগে না? তুলনা করতো আগে, একদম শুরুর দিকে আমার, একদম ছোটোবেলায় তো ক্যারিয়ার শুরু করেছি, 13-14 বছর থেকে আমি প্লেব্যাক করছি। তো তখন গলাটা ন্যাচারালি, স্কুলে পড়তাম, গলাটা আরও পাতলা ছিল। তারপরে আই ওয়ার্কড অন মাই স্পেকট্রাম অফ দ্য ভয়েস। বয়সের সাথে সাথে কিছু তো চেঞ্জ হয়, এবং যাদের শুনে বড় হয়েছি তাদের মধ্যে একজন উনি।
তো শি হ্যাজ নো ডাউট বিন অ্যান ইন্সপিরেশন। তো সেই ভোকাল কালচারটা কোথাও গিয়ে হয়তো ইন্সপায়ার করতো যখন নিজে শুরুর দিকে নিজের গান গাইতাম। বাট পরবর্তীকালে অনেক মানে নানান কম্পোজাররা আমাকে বলেন যে ওর গান বেশি শুনো না, তো ওইগুলো তখন একটু অ্যাভয়েড করে তখন একটা নিজস্ব স্টাইল নিজের গান গাইতে গাইতে হয়ে যায়। বাট আই থিঙ্ক মানে আই টেক ইট ইন গুড স্পিরিট, মানে শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য কান্ট্রি। তো এটাকে খারাপভাবে নেওয়ার কিছুই হয়নি, সো পজিটিভলি নিই, ভালো লাগে। আমরা আবারও আজকে এই অনুষ্ঠানের বিষয়ে ফিরে আসি। মাঝে আর একটা দিন রয়েছে, কত রাত অবধি রিহার্সাল চলছে? না, এটা হয়ে গেছে। আমরা আপাতত, কারণ প্রোগ্রামের আগে ওই যে পরীক্ষার আগে বেশি পড়লে কেটে যাবে, তো সুতরাং ওই জন্য খুব বেশি করছি না, জাস্ট একটা মোটামুটি একটা ফরম্যাটিং করে নিচ্ছি। কারণ যারা টিকিট কেটে মানুষরা আসছেন তাদের ভালোবাসা পাই বলে সেটাই আমাদের অনুপ্রেরণা, এবং সেটাতে আমরা এতটুকু কোনো জায়গা ছাড়বো না যাতে তাদের কোনোভাবে নিরাশ হতে হয়। কতটা এক্সপেকটেশন রয়েছে এই অনুষ্ঠানটা নিয়ে? ভীষণ ভালো এক্সপেকটেশন, কারণ প্রচুর লোকে আসছে, প্রচুর লোকে টিকিট কাটছে, এবং সকলের আশীর্বাদ ভালোবাসা আমাদের সকলের পাথেয় সবসময়। ঠিক, দর্শকদেরকে কি বলবে? রাগাজাল শুনুন, এবং রাগাজালের সবকটা কনসার্ট আপনাদের দায়িত্ব হাউসফুল করার, এটুকুই বলবো। যারা দর্শকরা আসবেন বা এখনো যারা টিকিট কাটেননি তাদেরকে কি বলবে? বুক মাই শো ইমিডিয়েটলি যান, পারলে এই ওয়াল থেকে বেরিয়ে বুক মাই শোতে যান। রাগাজাল টাইপ করুন, রাগাজালের টিকিট যে কটা পাওয়া যাচ্ছে ইমিডিয়েটলি আপনারা নিয়ে চলে আসুন, এবং আই এম শিওর আপনারা প্রত্যেকে সারা জীবন মনে রাখবেন এই অনুষ্ঠানটা, সেটাই আমাদের লক্ষ্য। আমরা বাকি মিউজিশিয়ানস তাদের সঙ্গে একটু আলাপ করব, চলুন। নমস্কার, আমি রূপক। আমি 31শে মে জিডি বিড়লা সভাঘরে অন্বেষা এবং ইন্দ্রায়ুধের সাথে আসছি গিটার বাজাতে। নমস্কার, আমি দেবজিৎ। আগামী 31শে মে রবিবার একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে রাগাজাল। আমি ওই দিনকার থাকছি অন্বেষা ইন্দ্রায়ুধার সাথে। নমস্কার, আমি দেবাশিস অধিকারী। 31শে মে রাগাজালের সাথে আমিও আসছি। সুতরাং বুঝতেই পারছেন, এরা সকলে মিলে একটা সুন্দর সন্ধ্যা প্রত্যেকে উপহার দিতে আসছেন জিডি বিড়লা সভাঘরে সন্ধে 6:30 31শে মে রবিবার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল। আসুন রাগাজালের অনুষ্ঠানে।